এক সময়ের কথা। কিষাণ আজ নিজের বাড়ি ছেড়ে দরবারের অংশ হতে বেরিয়েছিল, কিন্তু তার সফর এখন কিছু বছর লম্বা ছিল। এখন সে একজন স্বামীজির কাছে যাচ্ছিল, যার রাজার সাথে ভালো সম্পর্ক ছিল। তক্ষুনি রাস্তায় সে একটা ভিখিরিকে দেখে, যে খুবই অস্থির অবস্থায় ছিল। এই যে জেঠু, কি অবস্থা? বাবা জানি না, কিন্তু হঠাৎ করে মাথাটা ঘুরছে আমার, আর খাবার আর জল অনেকক্ষণ খাইনি বলে আমার কষ্টটা আরো বেড়ে গেছে। তুমি কিছু সাহায্য করো না বাবা, যদি কিছু পয়সা থাকে দিয়ে দাও। জেঠু, পয়সা তো নেই, কিন্তু আপনার সমস্যার অবস্থা আমি ঠিক করতে পারি। সেটা কিভাবে বাবা? শুধু দেখতে থাকো না, এখানেই অপেক্ষা করবেন, কিন্তু আমি একটু পরেই চলে আসব। ঠিক আছে বাবা, আমি এখানেই অপেক্ষা করব। কিষাণ পাশেরই একটা জঙ্গলে যায়। কিছু সময় কেটে যায়, আর কিষাণ জঙ্গলের বাইরে আসে জড়িবুটি নিয়ে। এটা কি বাবা? এটা হলো এক ধরনের ওষুধ বাবা। আমি অনেক বছর ধরে পড়াশোনা করেছি, আর সেখান থেকেই তো এগুলো শিখেছি। এটা সেবন করার পরে আপনার আর মাথা ঘুরবে না। বা ভাই, বা বাবা, দারুণ দারুণ। তাহলে তুমি হলে সে, মানে হলো যে একজন যুবক যার ভবিষ্যৎ একদম অন্যরকম হবে। আমি ওর সাথে আজকে দেখা করতে পারলাম। আপনি কে বলুন তো প্রভু, আর আমার ব্যাপারে আপনি কি করে জানলেন? বৈরাগ্যী বলো বা হাকিম বলো, কারণ আমার বিষয়ে কথাগুলো নেই, তোমার ব্যাপারে কথাগুলো বুঝলে আমি খুবই প্রসন্ন। বুদ্ধি আর ভাবনা চিন্তার মধ্যে তোমার হাতে তো কিছুই ছিল না, তাও তুমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে বসে রইলে। এটাই তোমার কৌশলের প্রতীক। আপনি যা উৎসাহ দিলেন আমাকে, তার জন্য ধন্যবাদ। তক্ষুনি সেই ভিখিরি নিজের দুটো হাতে দই দিয়ে ভরা ভাঁড় প্রকট করে নেয়। এটা কি জেঠু? আমার বাঁ হাতে যে দইটা রয়েছে, সেটা যদি খাও তাহলে ধন বৃদ্ধি হবে, আর যদি তুমি ডান হাতের দইটা খাও তাহলে অনেক জ্ঞান বেড়ে যাবে তোমার। আচ্ছা, তাহলে ধন বড় নাকি জ্ঞান? দুটোরই আলাদা আলাদা নিজস্ব গুরুত্ব আছে। কোনো কোনো সময়ে ধন বড়, আবার কোথাও জ্ঞান। আচ্ছা, কিন্তু যদি আসল কথাটা বলতে হয় যে কোনটা ঠিক হবে, চেখে নাও। কিষাণ দুটো বাসনের দই শেষ করে ফেলে। দুটো কলসির দই তোমাকে কে খেতে বললো বাবা? একটাই যদি খেতে হতো, সেটাও তো কেউ বলেনি জেঠু। আর এমনিতেও আপনি এই দুটো দইয়ের পুরোপুরি রেখেছিলেন, তাই না? তাই আমি কি করে বুঝবো যে কোনটা ভালো, তাই না? সত্যি তোমার বুদ্ধি কিন্তু দারুণ। এই চঞ্চলতা তোমার বুদ্ধির থেকেও বেশি প্রসিদ্ধ হবে, মনে রেখো। তোমার বুদ্ধি তোমার সব থেকে বড় সম্পদ। যাও, আমার আশীর্বাদ সবসময় তোমার সাথেই থাকবে। প্রণাম জেঠু। এইটুকু বলে কিষাণ নিজের সফরে এগিয়ে যায়। কিছুদিনের রাস্তা হাঁটার পর কিষাণ স্বামীজির বাড়িতে পৌঁছায়। কিষাণ স্বামীজির রুমে বসে ওনার সাথে কথা বলছিল। স্বামীজি, আমি রাজা রামকৃপের দরবারের অংশীদার হতে চাই। আমি তো শুনেছি উনি নাকি খুবই বুদ্ধিমান আর দয়াবান রাজা বটে। হ্যাঁ কৃষাণ, উনি সত্যিই খুব ভালো রাজা। রাজার মতন সমস্ত গুণ রয়েছে ওনার মধ্যে। কিন্তু তুমি ওনার ওখানে গিয়ে কি করতে চাও? কিছু করতে চাই না স্বামীজি, শুধু ওখানে জীবনটা বেশ অন্যরকম হবে এটা আমার মনে হয়, আর লেখালেখি করার ইচ্ছে রয়েছে আমার। কিষাণ ঝোলা থেকে একটা বই বার করে স্বামীজিকে দিয়ে দেয়। কিছুক্ষণ পড়ার পর উনি বলে ওঠেন, কৃষাণ, এই বইটা সত্যি তুমি লিখেছো? আগে হ্যাঁ, লিখেছি। এই বইটা কিন্তু সত্যি তুমি অন্যরকম লিখেছো, জানো তো? তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। যদি সত্যি তুমি এই বইটা লিখে থাকো, এসবই ঈশ্বরের কৃপা স্বামীজি। আপনি শুধু আমাকে এটা বলুন, আমি রাজা রামকৃপের সাথে কবে দেখা করতে পারি? ধৈর্য ধরো পুত্র, প্রথমে আমি আগে ওখানে যাই, তারপরে সুযোগ বুঝে ওখান থেকে কাউকে পাঠিয়ে তোমাকে আমি ওখানে ডেকে নেব। যেমনটা আপনি বলবেন স্বামীজি। ততদিন পর্যন্ত আপনার বাড়ির কাজ একটু আমি হাত লাগিয়ে নিতে পারবো। আচ্ছা, আমি তাহলে এখন আসি, বুঝেছো? কিষাণ স্বামীজিকে খুব বেশি মানত, কিন্তু সে জানত না যে স্বামীজি নিজেই তার বইয়ের অংশ হতে চলেছেন।
অনেক দিন কেটে যায়, কিন্তু স্বামীজির তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া আসে না। কিষান ভাবে যে এখন তাকে যাওয়া উচিত, আর কিষান রাজা রামকৃতের সাথে দেখা করতে বেরোয়। স্বামীজি কাজে খুবই ব্যস্ত থাকবে নিশ্চয়ই, সেই জন্য আমার কাছে কাউকে পাঠাতে পারেনি। ওখানে দেখা হলে পরে আমি জিজ্ঞাসা করে নেব। কিষান রাজমহলের দ্বারে পৌঁছায়, আর একজন রাজ্যপাল তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আটকে দেয়। এই যে, কি খবর? কাকে লাগবে তোমার? কোনো কাজের জন্য তো আসিনি আমি, তবে কয়েকটা বই আমি দেখাতে এসেছি। আর আমাদের রাজার সাথে দেখা করার জন্য কখনো কারণ লাগে না, তাই না? তোমায় দেখে খুব বুদ্ধিমান মনে হয়। তোমার বইগুলো নিশ্চয়ই ভালোই হবে। তোমাকে ভেতরে অবশ্যই পাঠানো হবে, তবে একটা শর্ত আছে। আর সেটা কি? যা বকশিস তুমি পাবে তার অর্ধেক আমাকে দিতে হবে কিন্তু। কিষান কিছু একটা ভাবে আর বলে, ঠিক আছে দাদা, অর্ধেক বকশিস তোমার। এবার তো আমি ভেতরে যেতে পারি। খুব বুদ্ধিমান তুমি সত্যি। এবার যাও যাও যাও। অবশেষে মাস পর কিষান ভেতরে সভাতে রাজা রামকৃপের সম্মুখে দাঁড়িয়েছিল। কি হয়েছে? এখানে কি জন্য এসেছো? তোমার সমস্যাটা বলো আমাকে। হে রাজন, আমার কোনো সমস্যা নেই তো। আমি রাজার সাথে দেখা করতে এসেছিলাম, আর নিজের চোখে ওনা দর্শন করতে চাইছিলাম। সবাই এখানে সমস্যা নিয়ে আসে, আর তুমি এখানে শুধু আমাকে দেখার জন্য এসছো? হ্যাঁ, ভাবলাম আপনার সাথে কিছু কথা বলি আর কি। বলো, কি বলতে এসেছো? কিষান রাজা রামকৃপের সাথে কিছুক্ষণ কথা বলে, আর বইয়ের ব্যাপারেও বলে, আর তার সাথেই নিজের কিছু কাহিনীও বলে। আর একটা কাহিনী শুনে রাজা রামকৃপ প্রচন্ড অবাক হন, আর উনি কিষানকে জিজ্ঞাসা করেন, আমি তোমার কথা শুনলাম, আর তোমার বইগুলো সত্যি খুব ভালো। এর মধ্যে থেকে যেটা একটা ওষুধের ব্যাপারে যে বইটা রয়েছে, এটা আমাদের দরবারের স্বামীজির, জানো তো? তাই তুমি এখানে ঠকাতে এসছো? এটা আপনি কি বলছেন রাজন? এই বইটা তো আমি লিখেছি, আর স্বামীজিকে এই বইটা আমিই দিয়েছিলাম যে আপনাকে এই বইয়ের ব্যাপারে যেন আপনাকে বলে। কিন্তু মনে হচ্ছে কেন অন্য কোনো ষড়যন্ত্র হয়েছে। তার মানে তুমি বলতে চাইছো এই বইটা তোমার, আর স্বামীজি লোক ঠকাচ্ছে? হ্যাঁ রাজন, আপনি ওনাকে ডাকুন, আমি এক্ষুনি প্রমাণ করে দেব। আমার কাছে একটা উপায় রয়েছে যা দিয়ে আমি প্রমাণ করতে পারবো কে আসল আর কে নকল। কিষান রাজকৃপকে সমস্ত কিছু বলে। রাজা রামকৃপ শুনে খুবই প্রসন্ন হন, আর কিষানের কথা মেনে স্বামীজিকে ডেকে পাঠান। স্বামীজিকে ডেকে পাঠানো হোক। কিছুক্ষণের মধ্যেই স্বামীজি সভায় চলে আসেন, আর কিষানকে দেখে অবাক হয়ে যান। প্রণাম মহারাজ। তুমি কি কিষানকে চেনো? আর যে বইটা তুমি আমাকে দেখিয়েছো, ওটা কি কিষানের ছিল? না মহারাজ, এটা তো আমার বই। এই ছেলেটা 1 মাস আগে আমার কাছ থেকে চুরি করে নিয়েছিল। মহারাজ, যদি দুজন মানুষকে আপনি এখানে নিয়ে আসেন যাদের চিকিৎসার দরকার রয়েছে, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে এই বইটা কার। আগে মহারাজ, আমিও প্রস্তুত আছি। দুজন ব্যক্তিকে ডেকে পাঠানো হয়। দুজন নিজের নিজের অসুখের ব্যাপারে বলেন, আর স্বামীজি উপচার করা শুরু করেন। কিন্তু কিষান ওখানেই দাঁড়িয়ে থাকে। আর এতে তো কোনো চিকিৎসাই করছে না দেখছি। আমি তো আগে থেকেই জানতাম যে এই বইটা বেটার নয়। এত কম বয়সে এরকম বই কে লিখতে পারে? যেই মাত্র স্বামীজি উপচার করা পূরণ করেন, রাজা রামকৃপ বলে ওঠেন, স্বামীজিকে বন্দি করে নাও। আপনি কি বলছেন? এটা আপনি কি বলছেন? স্বামীজি, আপনি তো বই পড়েছেন ঠিকই, কিন্তু আপনি এটাই বুঝতে পারেননি যে যে আগে থেকে একদম ঠিক রয়েছে তাকে চিকিৎসা করার কোনো দরকারই নেই। আসলে কিষানই এরকম দুটো ব্যক্তিকে নিয়ে এসেছিল। যদি স্বামীজি খারাপ ব্যক্তি হন তাহলে উনি ফেঁসে যাবেন, আর যদি উনি এই কথাটা বুঝে যান তাহলে কিষান হার মেনে নেবে। না, দয়া করুন মহারাজ, দয়া করুন। নিয়ে যাও ওকে। রাজা প্রসন্ন হয়ে কিষানকে বলে ওঠেন, কিষান, তোমার বুদ্ধির আমি যতই প্রশংসা করি না কেন সেটা কমই হবে। বলো, কি বকশিস লাগবে তোমার? তুমি যা চাইবে তাই পাবে। 100 চাবুকের ঘা। কি কিষান, তুমি কি আমাকে নিয়ে উপহাস করছো?
আসলে আমি আপনার দুয়ারপালের কাছে উনি যা বলেছিলেন তাই কথা দিয়েছি যে বকশিস অর্ধেক আমি ওকে দিয়ে দেব। তাহলে আপনি 50 চাবুকের আমাকে দিন আর 50 দুয়ারপালকে দিন। দ্বারপালকে ভেতরে ডাকা হয়। যেইমাত্র সে বকশিসের ব্যাপারে জানতে পারে সে কাঁদতে শুরু করে। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, আর কখনো ঘুষ নেব না আমি। নিয়ে যাও একে, আর পুরো বকশিস যেন ওই পায়, ঠিক আছে? দ্বারপালের যাওয়া মাত্রই রাজা রামকৃপ খুশি হয়ে বলে ওঠেন, তুমি তোমার বুদ্ধির প্রদর্শন খুবই ভালো করে করেছো কিষণ। ঠিক যেইভাবে ঘুষখোর লোকেদের জন্য একটা রাজ্য পুরোপুরি শেষ হয়ে যায়, ঠিক সেই মতন যদি তোমাকে হাত থেকে আমি ছেড়ে দিই তাহলে এই রাজ্যের জন্য সেটা অন্যায় হবে। তা তুমি বলো তো, আমার দরবারে কি কাজ করবে? হে রাজন, এই দরবারে কাজ করার জন্যই তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তাই যদি আমি নিজে থেকে বলতাম তাহলে অভিমান লাগতো। আর আমি এটাও জানতাম যে আপনার কৌশলের ব্যাপারে যে কথাগুলো বলা হয় সেটার মধ্যে কতটা সত্য রয়েছে। আমি নিজের মধ্যে দেখলাম যে আপনার মধ্যে গুণ আর কৌশলের দরবারে স্বাগত জানানো হয়েছে, আর তার সাথে ওই দারোয়ানদের মতন ঘুষখোর লোকেদের জন্য এই দরবারে কোনো জায়গা নেই। তাহলে এসো, তোমাকে স্বাগত জানানো হচ্ছে রামকৃপের দরবারে। তারপর কিষণ সারা জীবন নিজের বুদ্ধির ব্যবহার করে রাজা আর রাজ্যের সাহায্য করে। সত্যি বলে, বুদ্ধি যে কোনো ধন থেকে কম নয়। এটা যে কোনো পরিস্থিতিতে আপনার সাথেই থাকবে আর অন্যান্য ধন সম্পত্তির মতো শেষও হবে না।